প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিসিআইসি কলেজের রসায়ন অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আমি আলোচনা করব গ্লিসারিন এবং ফেনল প্রস্তুতি নিয়ে এবং এদের শনাক্তকরণ। তো শুরুতে গ্লিসারিন প্রস্তুতিটা তোমরা লক্ষ্য করো যে গ্লিসারিন প্রস্তুতি কিন্তু আবার দুই ধরনের আছে। একটা হলো তৈল বা চর্বি থেকে ক্ষারীয় আদ্র বিশ্লেষণ দ্বারা, আরেকটা তৈল বা চর্বি থেকে অম্লীয় আদ্র বিশ্লেষণ দ্বারা। তো শুরুতে তৈল বা চর্বি থেকে ক্ষারীয় আদ্র বিশ্লেষণ দ্বারা কিভাবে গ্লিসারিন প্রস্তুত করা যায় তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। দেখো, এক্ষেত্রে তৈল বা চর্বি, এই যে এই সংকেতটা হচ্ছে তৈল বা চর্বি। তৈল বা চর্বি হচ্ছে এক ধরনের স্টার। এই স্টার অর্থাৎ তৈল বা চর্বিকে যদি আমরা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ দ্বারা যদি আমরা উত্তপ্ত করি, তখন এখানে বন্ধনগুলো ভেঙে যায়। তখন কি হয়? দেখো, গ্লিসারিন হবে, এটার নাম কি? গ্লিসারিন। আর এই অংশটার সাথে এখানে সোডিয়াম পরমাণু এসে যুক্ত হবে, তখন RCOON, এটা হচ্ছে সাবান। এটাকে বলে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ বা পটাশিয়াম লবণ। অর্থাৎ তৈল বা চর্বিকে যদি আমরা ক্ষার দ্বারা আদ্র বিশ্লেষণ করি তাহলে গ্লিসারিন হবে আর সাবান উৎপন্ন হবে। এই সাবানটা কে পরবর্তীতে পৃথক করতে হয়। কিভাবে করতে হয় সেটা খেয়াল করো। এই মিশ্রণের মধ্যে ব্রাইন চালনা করতে হয়। ব্রাইন মানে কি? সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণকে ব্রাইন বলে। এই ব্রাইন যদি যোগ করা হয় তাহলে সাবানটা বেশি উঠবে। সাবান যদি বেশি ওঠে পরে পরিস্রাবণ করতে হবে, ছাকতে হবে। ছাকলে জলীয় স্তর যেটা পাওয়া যাবে সেটার মধ্যে গ্লিসারিন থাকে। এবং এই যে ছাকার পরে পরিস্রাবণ করার পরে যে পরিশ্রুত জলীয় দ্রবণ পাওয়া যায় এটিকে বলা হয় স্পেন্ট লাই বা সোপ লাই। এই স্পেন্ট লাই বা সোপ লাইয়ের মধ্যে কিন্তু এই গ্লিসারিনটা থাকে। সেটা শুরুতে 3 থেকে 5% থাকে। পরবর্তীতে সেটাকে আবার পাতন করা হয় পর্যায়ক্রমে এবং এক পর্যায়ে গিয়ে বিশুদ্ধ গ্লিসারিনটা পাওয়া যায়। তোমরা একটু বইতে একটু দেখে নিবে। এটা গেল ক্ষারীয় আদ্র বিশ্লেষণ পদ্ধতি। এরপর একটা তোমরা একটু লক্ষ্য করো অম্লীয় আদ্র বিশ্লেষণ পদ্ধতিতে কিভাবে গ্লিসারিন করা যায়। দেখো, এই যে তৈল বা চর্বি, আমরা এটাকে বলছি কি? তৈল বা চর্বি। এই তৈল বা চর্বিকে যদি অম্লীয় আদ্র বিশ্লেষণ করা হয়, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণের মধ্যে দিয়ে যদি চালনা করা হয় তখন গ্লিসারিন হবে এবং উচ্চতর ফ্যাটি অ্যাসিড হবে। এক্ষেত্রে এই যে উচ্চতর ফ্যাটি অ্যাসিড সেটা পানিতে অদ্রবণীয় হয়। তোমরা জানো যে উচ্চতর ফ্যাটি অ্যাসিড গুলো কিন্তু কঠিন অবস্থায় থাকে।
অনেকের ধারণা যে অ্যাসিড মানেই তরল, সব অ্যাসিড কিন্তু তরল না। বিশেষ করে জৈব অ্যাসিড যেগুলো, সেগুলো বেশিরভাগ কিন্তু কঠিন অবস্থায় থাকে। আর সেটা যদি উচ্চতর হয়, অর্থাৎ কার্বন শিকড়টা যদি বড় হয়, সেগুলো কঠিন থাকে। এবং সেই কারণে এই উচ্চতর ফ্যাটি অ্যাসিডগুলো যেহেতু পানিতে অদ্রবণীয় থাকে, সেক্ষেত্রে যদি পরিস্রাবন করা যায়, সেই দ্রবণের মধ্যে গ্লিসারিন থাকে, গ্লিসারিনটা পানির সাথে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে। এই নিয়ে পরবর্তীতে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা এটাকে প্রশমিত করা হয়। প্রশমিত করে 290 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি পাতন করা যায়, তখন বিশুদ্ধ গ্লিসারিন পাওয়া যায়। এখন আমরা দেখব গ্লিসারিন কিভাবে শনাক্ত করা যায়। দেখো, গ্লিসারিন শনাক্ত করার যে পরীক্ষাটা, এটাকে বলে অ্যাক্রোলিন পরীক্ষা। এই পরীক্ষাটা কিভাবে করা হয়? গ্লিসারিনের মধ্যে যদি আমরা নিরোধক পদার্থ, এখানে নিরোধক পদার্থ পটাশিয়াম হাইড্রোজেন সালফেট অথবা ফসফরাস পেন্টোক্সাইড নিরোধক পদার্থ। তোমরা জানো যে নিরোধক পদার্থ কাকে বলে? যেই পদার্থ অন্য পদার্থ থেকে পানির অণুকে শোষণ করে। তারা কি করবে? গ্লিসারিনের অণু থেকে পানির অণুকে বের করে ফেলে, অর্থাৎ প্রতি এক অণু গ্লিসারিন থেকে 2 অণু পানিকে অপসারণ করে। তোমরা দেখো, এটি যেহেতু নিরোধক পদার্থ, এটার এক অণু থেকে 2 অণু পানিকে বের করে। 2 অণু পানিতে এইভাবে বের হয়। দেখো, এই হাইড্রোজেন 2টা আর এই ওএইচ 2টা, এরা মিললে কিন্তু 2 অণু পানি হয়ে যায়। তখন কি হবে সংকেতটা? এটাকে বলে অ্যাক্রোলিন। আসলে অ্যাক্রোলিনটা কিন্তু, এটা হলো ভিনাইল মূলক, আর এটা অ্যালডিহাইড, ভিনাইল অ্যালডিহাইড। ভিনাইল অ্যালডিহাইডটা কিন্তু অ্যাক্রোলিন। এই অ্যাক্রোলিনটার দুর্গন্ধযুক্ত হয়, এটা ঝাঁঝালো শ্বাসরোধক পদার্থ। যদি এইরকম, অর্থাৎ গ্লিসারিন নমুনার মধ্যে যদি আমরা পটাশিয়াম হাইড্রোজেন সালফেট এবং অথবা ফসফরাস পেন্টোক্সাইড দিয়ে তাপ দেই, যদি তীব্র দুর্গন্ধযুক্ত ঝাঁঝালো শ্বাসরোধক গন্ধ পাওয়া যায়, তখন আমরা বুঝতে পারবো যে নমুনার মধ্যে গ্লিসারিন আছে। আমরা এরপরে আলোচনা করব ফেনল। ফেনল কি? বেনজিন অণুর একটি হাইড্রোজেন পরমাণু একটি হাইড্রোজেন অণু দ্বারা প্রতিস্থাপিত হলে যে যৌগ উৎপন্ন হয় তাকে ফেনল বলে। ফেনলের অপর নাম কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিড। তোমরা খেয়াল করবে, এখানে কিন্তু ল, একটা হলো কার্বলিক অ্যাসিড, আবার আরেকটা আছে কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড হচ্ছে H2CO3, এটা অজৈব অ্যাসিড, দুর্বল অজৈব অ্যাসিড। আর ফেনলের অপর নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। ফেনলও কিন্তু একটা মৃদু অ্যাসিড, তবে ফেনলটা হচ্ছে জৈব অ্যাসিড ধর্মী। ফেনল, এই যে কার্বলিক অ্যাসিডটা, এটার একটা বিশেষত্ব আছে যে এটা কোনো যদি ঘরে রাখা হয় তাহলে সেখানে সাপ আসে না, অর্থাৎ কার্বলিক অ্যাসিডের গন্ধটা সাপ সহ্য করতে পারে না। এই জন্য ফেনলকে বাজারে কার্বলিক অ্যাসিড হিসেবে কিন্তু পাওয়া যায়। তাহলে ফেনলের সংকেতটা কি? এটা হচ্ছে ফেনল বা কার্বলিক অ্যাসিড। এই ফেনলের যেহেতু অম্ল ধর্ম আছে, এই জন্য ফেনল জীবাণুনাশক এবং পচন রোধক হিসেবে ব্যবহার করা হয়। যেমন এটা আমি বলছি ফেনল, এখানে যদি আমরা নাইট্রোমূলক দেই 246 ট্রাইনাইট্রোফেনল, এটাকে আবার পিকনিক অ্যাসিড বলা হয়। পিকনিক অ্যাসিড, এই পিকনিক অ্যাসিডটা বাজারে বার্নল ক্রিম হিসেবে বিক্রি করা হয়। বার্নল ক্রিম, এই বার্নল ক্রিমটা কি কাজে লাগে? পোড়া ক্ষত স্থানে দেওয়ার জন্য এই বার্নল ক্রিমটা ব্যবহার করা হয়। এই বার্নল ক্রিম তাইলে আসলে প্রকৃতপক্ষে কি 246 ট্রাইনাইট্রোফেনল, যেটি পিকনিক অ্যাসিড নামে পরিচিত। এখন ফেনলের প্রস্তুতি কি?
দেখো ফেনলে কিন্তু দুইটা সংশ্লেষণ পদ্ধতি আছে, আর একটা আছে নিষ্কাশন পদ্ধতি। সংশ্লেষণ আর নিষ্কাশন পদ্ধতি কিন্তু আলাদা। সংশ্লেষণ পদ্ধতি মানে বিক্রিয়া সাহায্যে তৈরি করতে হয়, আর নিষ্কাশন পদ্ধতি মানে যে এটা দ্রবণের মধ্যে মিশ্রণের মধ্যে থাকে, জাস্ট পৃথক করার কাজটা করতে হয়। প্রথমে হচ্ছে ফেনলের সংশ্লেষণ। ফেনলের সংশ্লেষণের দুইটা পদ্ধতি, একটা হচ্ছে কিউমিন ফেনল পদ্ধতি, আর একটা হচ্ছে ডাউন পদ্ধতি। তো শুরুতে কিউমিন ফেনল পদ্ধতিতে কিভাবে ফেনল সংশ্লেষণ করা যায়, তোমরা বিক্রিয়াগুলো একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। দেখো এটা হলো বেনজিন, এটার নাম হলো প্রোপিন। বেনজিন যদি প্রোপিনের সাথে 250°C তাপমাত্রায় ফসফরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এবং এর উপস্থিতিতে 30 অ্যাটমসফিয়ার চাপ প্রয়োগ করতে হবে। প্রয়োগ করলে এই প্রোপিনের যে একটা পাই বন্ধন আছে, এই পাই বন্ধনটা ভেঙে যায়। ভাঙলে পরবর্তীতে এই হাইড্রোজেনটা এখানে চলে আসলে এখানে মিথাইল গ্রুপ সৃষ্টি হয়, এই কার্বনের একটা বন্ধন খালি হবে, সেই খালি বন্ধনে এখানে যুক্ত হবে, এইটা সৃষ্টি হবে। এইটা দেখো, এই যে এই মূলকটার নাম হলো আইসোপ্রোপাইল মূলক। এই আইসোপ্রোপাইল মূলকটা বেঞ্জিন বলে থাকলে আমরা বলি আইসোপ্রোপাইল বেঞ্জিন। এই আইসোপ্রোপাইল বেঞ্জিনকে কিন্তু কিউমিন বলা হয়, কিউমিন। পরবর্তীতে এই কিউমিনকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে হয় এবং এখানে ব্যবহার করা হয় কার্বন মনোক্সাইড গ্যাস অথবা ম্যাঙ্গানিজ লবণ। অর্থাৎ কিউমিনকে কার্বন মনোক্সাইড অথবা ম্যাঙ্গানিজ লবণের প্রভাবকের উপস্থিতিতে 130°C তাপমাত্রায় যদি আমরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করি, তখন কি হয় দেখো। এই যুগের তুলে দেখো, এখানে জাস্ট এই কার্বন হাইড্রোজেনের মধ্যে এই অক্সিজেনের দুইটা পরমাণু ঢুকে যায়, এটাকে বলা হয় কিউমিন হাইড্রোপারক্সাইড। এটি পরবর্তীতে যদি অম্লীয় আদ্র বিশ্লেষণ করা হয়, অম্লীয় আদ্র বিশ্লেষণটা কি হবে, লঘু সালফিক অ্যাসিড দিতে হবে পানির সাথে, H2SO4। পানি থাকবে, অম্ল থাকবে, এই অম্লটার জন্য কি দেওয়া হবে, লঘু সালফিক অ্যাসিড দিলে অম্লীয় আদ্র বিশ্লেষণের ফলে এই পারক্সাইডটা ভেঙে যাবে। ভাঙলে কি হয় দেখো, এইটা হবে, দেখো এটা ফেনল হয়ে যাবে এখানে, ফেনল। আর এটার নাম কি, প্রোপানন। তাহলে আমরা বলতে পারি কি যে বেনজিন থেকে প্রোপিনের বিক্রিয়ায় মূলত ফেনল তৈরি হয়, তবে এটা ধাপে ধাপে হবে। প্রথমে কিউমিন তৈরি হয়, সেই কিউমিন পরবর্তীতে কিউমিন হাইড্রোপারক্সাইড হয়, এটা পরবর্তীতে অম্লীয় আদ্র হলে ফেনল আর প্রোপানন হবে। এটা গেল একটা সংশ্লেষণ পদ্ধতি। আরেকটা আছে, সেটা হলো ডাউনের পদ্ধতি বা ডাউন পদ্ধতি, সেটা তোমরা লক্ষ্য করো। দেখো এই ক্ষেত্রে ডাউনের পদ্ধতি যেটা, ডাউনের পদ্ধতিতে কি হয়, ডাউনের পদ্ধতিতে বেনজিন থেকে মূলত ফেনল তৈরি করে। এক্ষেত্রে বেনজিনকে আগে ক্লোরিনেশন করতে হয়, হ্যালোজেন বাহকের উপস্থিতিতে বেনজিনের সাথে ক্লোরিন বিক্রিয়া করলে ক্লোরোবেনজিন তৈরি হয়। এই ক্লোরোবেনজিন যদি আবার 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সাথে বিক্রিয়া করে 150 অ্যাটমসফিয়ার চাপে এবং 400°C তাপমাত্রায়, তাইলে সোডিয়াম ফিনক্সাইড পাওয়া যায়। এই সোডিয়াম ফিনক্সাইড বা সোডিয়াম ফিনেট, এটাকে যদি গাঢ় HCl এর সাথে বিক্রিয়া করা হয় 182°C তাপমাত্রায়, তখন ফেনল পাওয়া যাবে। এরপরে যেটা, সেটা হচ্ছে ফেনলের নিষ্কাশন পদ্ধতি। আলকাতরা বা মধ্যম দোজ থেকে কিভাবে ফেনল নিষ্কাশন করা যায়। তোমরা আলকাতরা নাম শুনছো, পেট্রোলিয়ামের বিশোধন করতে গিয়ে এক পর্যায়ে আলকাতরা পাওয়া যায়। সেই আলকাতরাটাকে যদি আবার আংশিক-পাতন করা যায়, তখন মধ্যম তৈল পাওয়া যায়। আংশিক-পাতন করলে এই মধ্যম তৈলটা পাওয়া যায়। মধ্যম তৈলের মধ্যে কি থাকে, মধ্যম তৈলের মধ্যে ফেনল থাকে, ক্রিসল থাকে আর ন্যাপথালিন থাকে। ক্রিসল যৌগটা কি,
ফেনলের মধ্যে যদি আবার বেঞ্জিন বলে যদি মিথেন গুলো যুক্ত থাকে তখন আমরা যৌগগুলোকে বলি কৃষ্ণ। এক্ষেত্রে শীতল করলে ন্যাপথালিনটা ক্লাসিত হয়ে যায়। তখন যেই ক্লাসিত হওয়ার পরে পরিস্রাবণ করলে যেই দ্রবণটা থাকে সেই পরিস্রুতের মধ্যে যদি আমরা জানি যে ফেনল হচ্ছে অম্লদ্রব্যী, কাজে এটার মধ্যে ক্ষার যদি দেই অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা দেই তখন সোডিয়াম ফিনেট হিসেবে এটা আলাদা হবে। সেই সোডিয়াম ফিনেটকে আবার যদি আমরা লঘু সালফেসিড দ্বারা যদি আদ্র বিশ্লেষণ করি অথবা উচ্চ চাপে যদি কার্বন ডাই অক্সাইড চালনা করি তখন ফেনল পাওয়া যায়। এবং এক্ষেত্রে কি বিক্রিয়া সংঘটিত হয়? তোমরা দেখো যে যেটা বলছিলাম যে পরিস্রুত অর্থাৎ ন্যাপথালিনকে পৃথক করার পরে যে পরিস্রুতটা পাওয়া যায় সেই পরিস্রুতের ভিতরে ফেনলটা থাকে এবং কৃষক থাকে। সেই দ্রবণের মধ্যে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, এটা হলো 10% দিয়ে যদি ঝাঁকানো হয়, ঝাঁকাইলে যেহেতু ফেনল অম্লদ্রব্যী, অম্ল আর ক্ষারের বিক্রিয়া হয়ে এই লবণ সোডিয়াম ফিনেট নামক লবণ তৈরি হয়। এই লবণ থেকে সোডিয়াম ফিনেট লবণ থেকে পরবর্তীতে কি করা হয়? ফেনলটাকে আলাদা করা হয়। কিভাবে করা হয়? এই সোডিয়াম ফিনেটের ভিতরে দেখো লঘু সালফিউরিক অ্যাসিড দেওয়া হবে। লঘু সালফিউরিক অ্যাসিড দিলে ফেনলটা আলাদা হয়ে যায়, সোডিয়াম সালফেট হবে। অথবা এইটা না করে এইভাবে করা যায়, অথবা যদি আমরা দ্রবণের মধ্যে উচ্চ চাপে কার্বন ডাই অক্সাইড গ্যাস দিই তখনও ফেনল পাওয়া যাবে, সোডিয়াম কার্বন। অর্থাৎ এই শেষের দুইটা বিক্রিয়া যে কোনো একটা বিক্রিয়ার সাহায্যে আমরা কি করতে পারি? ফেনলটাকে নিষ্কাশন করতে পারি। ফেনল শনাক্ত করার দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে ব্রোমিন পানি পরীক্ষা, আর একটা হচ্ছে কি ফেরিক ক্লোরাইড দ্রবণ পরীক্ষা। তো শুরুতে ব্রোমিন পানি পরীক্ষাটা তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। ফেনলের মধ্যে যদি আমরা লাল বর্ণের ব্রোমিন পানি যোগ করি, এই ব্রোমিনের বর্ণটা কিন্তু লাল। লাল বর্ণের ব্রোমিন পানি যোগ করলে এখানে প্রতিস্তম বিক্রিয়া হয়। প্রতিস্তম বিক্রিয়া হলদে সাদা দেখতে পাবে 246 ট্রাইব্রোমোফেনল। এটা বর্ণটা হচ্ছে হলদে সাদা বা ফিকে হলুদ, কোনো কোনো বদলে ফিকে হলুদ পদক্ষেপ। যদি তাহলে তোমার নমুনার ভিতরে তুমি লাল বর্ণের ব্রোমিন পানি যোগ করলে যদি হলদে সাদা অথবা ফিকে হলুদ বর্ণের পদক্ষেপ পাওয়া যায় তখন বুঝতে পারবে নমুনা কি আছে? ফেনল আছে। আর আরেকটা বিক্রিয়াটা তোমরা লক্ষ্য করো, ফেরিক ক্লোরাইড দ্রবণ পরীক্ষা। ফেরিক ক্লোরাইড দ্রবণ পরীক্ষাটা কি? ফেনলের মধ্যে যদি আমরা ফেরিক ক্লোরাইড দ্রবণ যোগ করি তাহলে এই যৌগটা তৈরি হয়। এটার নাম কি? ডাইফেরিক হেক্সাফেনেট জটিল যৌগ। দেখো ডাইফেরিক, দুইটা ফেরিক আয়ন আছে, হেক্সাফেনেট এটা হলো ফেনেট আয়ন, এটা 6টা আছে, এই জন্য এটার নাম ডাইফেরিক হেক্সাফেনেট। এটা একটা জটিল যৌগ। এইটার বর্ণটা হচ্ছে বেগুনি বর্ণ। অর্থাৎ নমুনার ফেনলের মধ্যে
ফেরিক্লোরাইড দ্রবণ যোগ করলে যদি বেগুনি বর্ণের আমরা কোনো দ্রবণ দেখতে পাই তখন সেটা হবে কি ফেনল। এরপরে ফেনল অম্লধর্মী কেন ব্যাখ্যা করো। ফেনল যদি পানির মধ্যে দেওয়া হয় তখন ফেনলের এই হাইড্রোক্সিল মূলকের এই হাইড্রোজেনটা প্রোটন হিসেবে অপসারিত হয়ে পানির এখানে অক্সিজেন, তোমরা জানো যে এখানে অক্সিজেনের উপর 2 জোড়া নিঃসংযোজী ইলেকট্রন থাকে, এখানে প্রোটনটা এর সাথে যুক্ত হয়ে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে। এই হাইড্রোনিয়াম আয়নটা কিন্তু এখানে প্রোটন হিসেবে মূলত থাকে, অর্থাৎ ফেনল জলীয় দ্রবণে প্রোটন ত্যাগ করতে পারে, প্রোটন উৎপন্ন করতে পারে। আর যেহেতু প্রোটন উৎপন্ন করে এই জন্য এই জলীয় দ্রবণের মধ্যে যদি আমরা নীল লিটমাস পেপার দেই লাল হয়ে যায়। অর্থাৎ আমরা লিখতে পারি নীল লিটমাস, তখন এই হাইড্রোনিয়াম আয়নটা বিক্রিয়া করে, অর্থাৎ প্রোটনটা যুক্ত হয়, এর সাথে প্রোটনটা যদি এখানে চলে আসে তখন নীল লিটমাস কি হবে, লাল হয়ে যাবে, প্লাস পানি হবে। আমরা জানি যে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, তাইলে ফেনলও কিন্তু নীল লিটমাসকে কি করতে পারে, লাল করতে পারে। এই পরীক্ষার সাহায্যে আমরা বুঝতে পারি যে ফেনলটা অম্লধর্মী। এছাড়া আমরা ফেনলের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করি সোডিয়াম ফিনাইট উৎপন্ন হয়, অর্থাৎ ফেনল যে অম্লধর্মী এটা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করতে পারে। এর সাহায্যে ফেনলের অম্লধর্মের প্রমাণ পাওয়া যায়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কেন ফেনল অম্লধর্মী? কিন্তু যেমন অ্যালকোহলের মধ্যে কিন্তু হাইড্রোক্সিল মূলক আছে, ফেনলের মধ্যে হাইড্রোক্সিল মূলক আছে। অ্যালকোহল কিন্তু অম্লধর্মী না, ফেনল কিন্তু অম্লধর্মী। তাহলে ফেনল অম্লধর্মী কেন সেটা আমি এখন একটু আরো বলছি, কিন্তু অ্যালকোহল কেন অম্লধর্মী না সেটা একটু পরে আলোচনা করছি। তাহলে প্রথমত হচ্ছে ফেনল প্রোটন ত্যাগ করতে পারে জলীয় দ্রবণে, কিন্তু কেন পারে, কেন সেটা সহজ হয়, সেটার উত্তর হচ্ছে ফেনলের এই যে হাইড্রোক্সিল মূলকের সাথে যে অক্সিজেন আছে, অক্সিজেনের উপরে আমরা দেখতে পাচ্ছি 2 জোড়া নিঃসংযোজী ইলেকট্রন আছে। এই 2 জোড়া নিঃসংযোজী ইলেকট্রনের 1 জোড়া নিঃসংযোজী ইলেকট্রন বেঞ্জিন বলয়ের পাই ইলেকট্রনের সাথে রেজোন্যান্স বা অনুরণনে অংশগ্রহণ করে। কিভাবে অংশগ্রহণ করে তোমরা একটু সেটা লক্ষ্য করো। এখানে 1 জোড়া নিঃসংযোজী ইলেকট্রন অক্সিজেনের এই বেঞ্জিন বলয়ের দিকে আগে আসে, তখন এই পাই ইলেকট্রন আবার বিকশিত হয়ে যায়। বিকশিত হয়ে কি হয় দেখো, তাহলে আমরা বলতে পারি এই 1 জোড়া নিঃসংযোজী ইলেকট্রন এদিকে আসার সাথে সাথে এখানে দ্বিবন্ধন হবে, এবং যখনই এখানে দ্বিবন্ধন হয়ে যায় তখন এই পাই ইলেকট্রন গুলো যেহেতু সঞ্চরণশীল, এই 1 জোড়া পাই ইলেকট্রন বিকশিত হয়ে এই কার্বনের উপরে এসে অবস্থান করবে, এখানে নেগেটিভ চার্জ সৃষ্টি হবে। আর এই যে 2 জোড়া পাই ইলেকট্রন আগের মতোই থেকে যাবে। পরবর্তীতে দেখো এই যে নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জটা আবার এইদিকে দাবিত হবে। নেগেটিভ চার্জটা মানে 1 জোড়া ইলেকট্রন এখানে আসলে এখানে একটা পাই বন্ধন সৃষ্টি হবে, তখন এই জোড়া পাই ইলেকট্রন জোড়া এখানে বিকশিত হয়ে চলে আসবে। এখানে আগের মতোই থাকবে। এখানে যখন পাই বন্ধন তখন এখানে কি হবে, এখানে অ্যাকচুয়ালি কিন্তু এখানে 1 জোড়া ইলেকট্রন, তোমরা এখানে একটা এই ইলেকট্রন জোড়া এখানে ইলেকট্রন জোড়া হিসেবে দেখাইতে পারো। এই ইলেকট্রন জোড়ার কারণে এখানে নেগেটিভ চার্জ সৃষ্টি হয়। আর কি হবে, এটা থেকে যাবে আগের মতো। পরবর্তীতে এখানে যেহেতু একক বন্ধন আছে, এই ইলেকট্রন জোড়া আবার এখানে গিয়ে পাই বন্ধন গঠন করবে, তখন এই পাই ইলেকট্রন বিকশিত হয়ে এই কার্বনের উপর চলে আসবে। এখানে নেগেটিভ চার্জ সৃষ্টি হবে, এখানে আগের মতো থাকবে। পরে কি হবে, পরে এই ইলেকট্রন জোড়া আবার এখানে যেহেতু একক বন্ধন আছে এখানে পাই বন্ধন গঠন করবে, তখন এখানে পাই ইলেকট্রন গুলো আবার আগের অবস্থায় ফিরে যাবে, অর্থাৎ এখানে গিয়ে নিঃসংযোজী ইলেকট্রন হয়ে যাবে। আগের অবস্থা হবে। এখানে আমরা কি লক্ষ্য করলাম যে এই যে ফিনক্সাইড আয়ন, এটার নাম কিন্তু দুইটা নাম, একটা হলো ফিনক্সাইড আয়ন অথবা ফিনেট আয়ন। অর্থাৎ ফেনল জলীয় দ্রবণে প্রোটন ত্যাগ করার পরে উৎপন্ন ফিনেট আয়ন রেজোন্যান্স বা অনুরণনের মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করে, সুস্থিত হয়। দেখো
এই নেগেটিভ চার্জটা যদি এখানেই সীমাবদ্ধ থাকতো তখন কিন্তু এর স্থিতিশীলতা কমে যেত। আমরা জানি যে নেগেটিভ চার্জ হোক বা পজিটিভ চার্জ হোক, পরমাণুগুলোর ভিতরে যখন অবস্থান করে তারা এই পজিটিভ নেগেটিভ চার্জ থাকলে তারা অস্থিত হয়। তখন পজিটিভ বা নেগেটিভ চার্জটাকে ত্যাগ করে এরা কি করতে চায়? স্থিতিশীল হতে চায়। সব ক্ষেত্রে সম্ভব হয় না, কিন্তু ফিনক্সের আয়ন কিন্তু এই নেগেটিভ চার্জটাকে পুরো বেঞ্জিন বলের মধ্যে সরিয়ে দিয়ে এটার স্থিতিশীলতা অর্জন করে। দেখো নেগেটিভ চার্জটা এখানে ছিল, এখন চলে আসলো এখানে, পরে এখানে, আরেকবার এখানে। অর্থাৎ নেগেটিভ চার্জটা বেঞ্জিন বলের মধ্যে বিস্তৃত হয়। বিস্তৃত হওয়ার কারণেই কিন্তু এই ফিনক্সের আয়নের স্থিতিশীলতা বৃদ্ধি পায়। এই স্থিতিশীলতা বৃদ্ধি পাওয়ার কারণেও কিন্তু ফেনল অম্লধর্মী, অর্থাৎ ফেনল অম্লধর্মী হওয়ার দুইটা কারণ। প্রথমত হচ্ছে প্রোটন ত্যাগ করতে পারে জলীয় দ্রবণ, দ্বিতীয় হচ্ছে প্রোটন ত্যাগ করার পরে উৎপন্ন ফিনক্সের আয়নটা রেজোনেন্স বা অনুরণনের মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করতে পারে। একই রকম ব্যাপার যেমন অ্যালকোহলের ক্ষেত্রে দেখো, অ্যালকোহল, এটা কিন্তু আরেকটা প্রশ্ন, ফেনল অম্লধর্মী কিন্তু অ্যালকোহল নিরপেক্ষ কেন? কারণ দুইটার মধ্যে কিন্তু হাইড্রোক্সি মূলক আছে, তাহলে দুইটাই কিন্তু একই চরিত্রের হওয়ার কথা, কিন্তু এখানে হয় না। কেন হয় না? দেখো এখানেও এই হাইড্রোজেনটা প্রোটন হিসেবে এখানে এর মধ্যে যায়, গেলে এটার নাম কি? অ্যালকোক্সাইড আয়ন। এই অ্যালকোক্সাইড আয়ন উৎপন্ন হয় আর হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হয়। কিন্তু লক্ষ্য করো, এই যে অ্যালকোক্সাইড আয়ন হলো, এই অ্যালকোক্সাইড আয়নের উপর কিন্তু অক্সিজেনের উপর একটা নেগেটিভ চার্জ আছে, কিন্তু এই নেগেটিভ চার্জটা ফেনলের মতো এখানে কিন্তু বেঞ্জিন বলয় নাই, এখানে আছে কি? অ্যালকেন মূলক। এই অ্যালকেন মূলকের সাথে এই নেগেটিভ চার্জটা রেজোনেন্সে অংশগ্রহণ করতে পারে না, অর্থাৎ এই নেগেটিভ চার্জটা এখানেই স্থির থাকে, যার কারণে এর স্থিতিশীলতা অর্জনের সুযোগ হয় না, অর্থাৎ অস্থিতিশীল অবস্থায় থাকে। অস্থিতিশীল অবস্থা থাকার কারণে এটি পুনরায় আবার এখান থেকে প্রোটনটা গ্রহণ করে পিছনের দিকে ফিরে আসে, অর্থাৎ অ্যালকোহল অবস্থায় থেকে যায়। অর্থাৎ আপাত দৃষ্টিতে যদিও মনে হয় যে অ্যালকোহল ফেনলের ন্যায় পানির মধ্যে প্রোটন ত্যাগ করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে ত্যাগ করে আবার পুনরায় প্রোটনটা গ্রহণ করে ফেলে, যার কারণে অ্যালকোহল মানে ফেনলের মতো অম্লধর্ম প্রদর্শন করতে পারে না, অর্থাৎ অ্যালকোহল কি হবে? নিরপেক্ষ হবে। ঠিক আছে? তো আজকে এমনিতে সময় একবারে শেষ পর্যায়ে, তোমাদের কি কোনো প্রশ্ন আর আছে? থাকলে বলতে পারো। স্যার নাই। নাই? ঠিক আছে, তাইলে সবাই সুস্থতা কামনা করে অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম।